সবাইকে ওয়েলকাম জানিয়ে দশম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। লক্ষ্য করুন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু। এখানে এই প্রশ্নতে কন্ডিশনাল সেন্টেন্স এর রুলস ব্যবহার করা হয়েছে। আমরা জানি ইফ এর পরে অথবা পূর্বে যেদিকেই থাকুক হ্যাড প্লাস ভার্বের ভিতরি থাকলে তার পূর্বে অথবা পরে কি থাকবে, উড হ্যাভ ভার্বের ভিতরি থাকবে। আচ্ছা, অপশন এ তে দেয়া আছে উড কাম, এটা হবে না। অপশন বি তে দেয়া আছে উড হ্যাভ কাম। অপশন ডি তে দেয়া আছে মে কাম। অপশন সি তে দেয়া আছে মে হ্যাভ কাম। আচ্ছা, আমাদের কন্ডিশনের শর্ত অনুযায়ী এদিকে হ্যাড বিন দেয়া আছে, এদিকে বসাইতে হবে কি, এদিকে বসাইতে হবে উড হ্যাভ কাম। সুতরাং আমরা যদি বসাই হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু, তিনি সক্ষম থাকলে আমাদের দেখতে আসতেন। অপশন বি বসাইলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে। ২ নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড ড্যাশ টু অফ ফেভার। এখানে জ্বরের, তার জ্বর ছিল কিন্তু কি পরিমাণ জ্বর ছিল সেটা বোঝানোর জন্য চারটা অপশন ব্যবহার করছে। স্ট্রং অ্যাটাক, তারপরে সেভার অ্যাটাক, তারপরে সিরিয়াস অ্যাটাক, তারপরে ব্যাড অ্যাটাক। মূলত জ্বরের তীব্রতা প্রকাশ করতে সেভার ব্যবহার করা হয়। মানে হি হ্যাড সেভার অ্যাটাক অফ ফেভার, মানে তার প্রচন্ড জ্বর ছিল বা জ্বরের আক্রমণ ছিল। এক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ৩ নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চারটে অপশন দেওয়া আছে। আই আস্কড জাভেদ হ্যাড হি পাস্ট, তারপরে দেওয়া আছে আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট, আই আস্কড জাভেদ ইফ ইউ পাস্ট, আই আস্কড জাভেদ দ্যাট হি পাস্ট। মূলত এই সেন্টেন্স এ, এই চারটা সেন্টেন্সের মধ্যে আমাদের সঠিক অ্যান্সারটা খুঁজতে গেলে আমাদের ন্যারেশনের অ্যাপ্লাইটা দেখতে হবে। এখানে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট ন্যারেশন ব্যবহার করা হয়েছে। আমরা জানি ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে ইফ এর পূর্বে যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকে, ইফ এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আছে কোনটাতে? হ্যাড পাস্ট। ইফ এর পূর্বে আছে পাস্ট, এই যে পাস্ট, তারপরে ইফ এর পরে আছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের ভিতরি। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখেন অপশনগুলো দেওয়া আছে। এ ফিউ অফ থ্রি বয়েজ গট এ প্রাইজ, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, এভরি অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, অল অফ থ্রি বয়েজ গট এ প্রাইজ। এখানে দেখেন এইদিকে লক্ষ্য করুন, এই যে থ্রি বয়েজ গট এ প্রাইজ, থ্রি বয়েজ গট এ প্রাইজ, এই জায়গাগুলোতে সবগুলোতে সেম, কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় কোনটা? লক্ষণীয় বিষয় হচ্ছে একটা পুরস্কার কিন্তু কিছু সংখ্যক বালক, মানে তিনজনের কিছু বালক অথবা তিনজনের প্রত্যেকেই মানে মানে তাদের সবাই আর কি, এভরি ওয়ান অথবা সবাই, এরকম করে যদি আমরা একটা পুরস্কারকে আহ, বিভক্ত করা বুঝাই অথবা সবাই পায় একটা পুরস্কার, সেটা হবে না। বিভক্ত করার ক্ষেত্রে আমাদেরকে মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। কোনো কিছু যদি আমরা পুরস্কার দেই, বিভক্ত করে দেই, সেক্ষেত্রে আমাদের মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, এইদার, নেইদার এগুলো ব্যবহার করতে হবে। এখানে বলছে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, মানে তিনজন বালকের প্রত্যেকেই আলাদা আলাদা করে একটি করে পুরস্কার পেল। এই যে যখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ ব্যবহার করব তখন এই সেন্টেন্সটা সঠিক একটা রূপ দেবে এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে। সুতরাং সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। পঞ্চম প্রশ্নটি দেখুন, এখানে চারটি অপশন দেওয়া আছে, এখানে কোনটা কারেক্ট সেটা লক্ষ্য করতে হবে। দ্য ম্যান সেইড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ এ ফুল, দ্য ম্যান হুই সেইড দ্যাট। এখানে আমাদের এই প্রশ্নে খুঁজতে হবে রিলেটিভ প্রোনাউন কোনটি এবং রিলেটিভ প্রোনাউনের সঠিক ব্যবহার। আসুন লক্ষ্য করি, যখন পার্সন বুঝাবে, পার্সনের রিলেটিভ প্রোনাউন পার্সনের পরে অথবা পার্সনের পূর্বে রিলেটিভ প্রোনাউন যদি পার্সন বুঝায় তখন হবে হু আর হোম। আর যখন বস্তু বুঝাবে, থিং বুঝাবে, তখন হুইজ অথবা দ্যাট ব্যবহার করা হবে। এখন আমরা কোথায় হু বসাবো, কোথায় হুম বসাবো?
যখন ডাবল সাবজেক্ট এবং ডাবল ভার্ব থাকবে একটা সেন্টেন্সের ভিতরে, সেখানে আমরা হুম বসাবো। আর যেখানে ওয়ান সাবজেক্ট এবং ডাবল ভার্ব থাকবে, একটা সাবজেক্ট এবং ডাবল ভার্ব থাকবে, সেখানে আমরা হু বসাবো। এই চারটা অপশনের মধ্যে দেখুন এখানে অপশন এ তে দ্য ম্যান সেড এর মাঝামাঝি কোনো মানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় নাই, যার কারণে এই অপশনটি মানে এই অপশনটি ভুল। অপশন বি তে হু ব্যবহার করা হয়েছে এবং এখানে সাবজেক্ট আছে একটি দ্য ম্যান এবং ভার্ব আছে কটা, দুইটা, সেড আর আরেকটা ভার্ব আছে ওয়াজ, দুইটা ভার্ব আছে কিন্তু সাবজেক্ট আছে কটা, একটা সাবজেক্ট আছে। এবং ভার্বের পূর্বে সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন বসে, সেই দিক থেকে অপশন বিটি ঠিক উত্তর। এবং অপশন সিটি কেন হইল না, অপশন সি না হওয়ার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট আছে ম্যান, মানে কি পার্সন দেয়া আছে, তারপরে কমা দেয়া আছে, তারপরে দ্যাট দেয়া আছে, এই দুইটা ভুলের কারণে। এখানে ব্যক্তি যখন বুঝাবে তখন হু অথবা হোম বসবে, এই জায়গায় হু বসলে সঠিক উত্তর হইতো। অপশন ডি তে হুইজ ব্যবহার করানো হয়েছে, ম্যানের পরে হুইজ ব্যবহার করানো হয়েছে, এই কারণে এটি ভুল। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ লং ডিড ইউ ওয়েট, মানে আপনি কতক্ষণ অপেক্ষা করছিলেন। এখানে এই প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে কি এটা কোন টেন্সের দিকে ইঙ্গিত দেয়, ডিড। তাহলে এটা যেহেতু পাস্টের অর্থ দিয়েছে তাহলে আমাকে পরেরটাকেও যে টিল ব্যবহার করা হয়েছে, মানে এই বাক্যের যদি আমি অর্থ নিয়ে আসি যে তিনি না আসা পর্যন্ত আপনি কতক্ষণ অপেক্ষা করেছিলেন, তাহলে না আসা পর্যন্ত, তিনি না আসা পর্যন্ত, টিল হি কেম, এই যে এখানে টিলের পরেও পাস্ট ফর্মে ব্যবহৃত হবে এবং অ্যান্সারটি হবে অপশন বি। বাকি অপশনগুলো এই প্রশ্নের সাথে যথোপযুক্ত নয়, সুতরাং সঠিক উত্তর অপশন বি। 7 নম্বর কোশ্চেনটি দেখুন, হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম নট ব্যাড ড্যাশ টেনিস। আচ্ছা, এই যে শূন্যস্থানটি এখানে কোনো কিছুতে দক্ষ বা অদক্ষ বোঝালে কি বসে, যদি আমি কোনো কিছুতে দক্ষ হই তাহলে গুড অ্যাট বসবে, আমি যদি কোনো কিছুতে অদক্ষ হই তাহলে আমি সেখানে বোঝাবে কি ব্যাড অ্যাট। এখানে বলছে আই এম নট ব্যাড অ্যাট টেনিস, আমি টেনিস খেলায় অদক্ষ নই, মানে বলছে যে আমি যে পারি না তা না। তাহলে এখানে নেগেটিভ অর্থ দিয়েও পজিটিভ অর্থ দিছে যে আই এম নট ব্যাড অ্যাট, এখানে আমি বসাইতে পারি কি অ্যাট, এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টাল, জেন্টাল অর্থ কি, জেন্টাল অর্থ হচ্ছে ভদ্র, আর হার্শ মানে কি, হার্শ মানে হচ্ছে কর্কশ, ক্লিয়ার মানে কি, ক্লিয়ার মানে স্পষ্ট, মডিস্ট মানে কি বিনয়ী, এখানে চাইছে অ্যান্টোনাইম। আর রুড অর্থ হচ্ছে অভদ্র, রুড অর্থ হচ্ছে অভদ্র, বা এখানে জেন্টাল মানে হচ্ছে ভদ্র আর বিপরীত অর্থ হবে অভদ্র, সুতরাং সঠিক উত্তর হবে কি অপশন ডি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভেল, জোভেল অর্থ কি, জোভেল অর্থ হাসি খুশি বা আনন্দময়, আনন্দময়পূর্ণ এরকম। অপশন এ জলি অর্থ হচ্ছে আনন্দপূর্ণ বা আমোদে, গে অর্থ হচ্ছে আনন্দপূর্ণ বা আমোদে বা চাঞ্চল্য, কিন্তু এই গে দ্বারা একটা নেগেটিভ অর্থ থাকার কারণে এই প্রশ্নের অ্যান্সার হবে না। আর জেলাস অর্থ হচ্ছে হিংসুক, হ্যাপি অর্থ কি, হ্যাপি অর্থ খুশি, এখানে চাইছে কি সিনোনিম চাইছে, জোভেল অর্থ হচ্ছে হাসি খুশি, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। হোয়াট ইজ সিনোনিম অফ কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে কি, কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য। আর অপশন এ সারকামস্পেক্ট অর্থ হচ্ছে উপযুক্ত, মানে এর হচ্ছে সতর্ক, সারকামস্পেক্ট মানে কি হচ্ছে সতর্ক। আর ডিসক্রিট, ডিসক্রিট মানে হচ্ছে পৃথক বা আলাদা, ক্যাপাবল মানে সক্ষম বা যোগ্য, প্রুডেন্ট মানে হচ্ছে সতর্ক। তাহলে চাইছে সিনোনিম, আর কম্পিটেন্ট অর্থ হচ্ছে যোগ্য, সুতরাং সঠিক উত্তর হবে ক্যাপাবল, অপশন সি। হু ইজ দ্য অথর অফ এ ফারওয়েল টু আর্মস, এ ফারওয়েল টু আর্মস এর লেখকের নাম কি, ফারওয়েল টু আর্মস এর লেখকের নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে মূলত ছিলেন হচ্ছে ভারতীয় কংগ্রেস নেতা, তার আরো অনেক উপন্যাস ছিল হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তারপরে ফর হোম দ্য বেলস টুলস, দ্য সান অলসো রাইজেস, ট্রু অ্যান্ড ফার্স্ট লাইট। অ্যানিম্যাল ফার্ম, এই যে হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম, অ্যানিম্যাল ফার্মের লেখক কে, অ্যানিম্যাল ফার্মের লেখক হচ্ছে জর্জ অরওয়েল, সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। জর্জ অরওয়েলের আরো আরো অনেক লেখা এখানে আছে, অ্যানিম্যাল ফার্ম 1984, তারপরে হচ্ছে হোমেস অ্যান্ড ক্যাটালোনিয়া, তারপরে দ্য রোড টু ওয়েগান পেয়ার। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখকের মানে লেখক কে, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম মূলত হচ্ছে ইন্ডিয়ার
মানে ছিলেন, একজন নেতা ছিলেন। এখানে এই প্রশ্নে দুইটা অপশন আমাদেরকে মাথায় কনফিউশন তৈরি করে দিতে পারে। তার একটি হচ্ছে নেহেরু নাকি আবুল কালাম আজাদ। যখন আমরা দেখবো ইন্ডিয়া উইংস ফ্রিডম, যখন দেখবো ইন্ডিয়া উইংস ফ্রিডম তখন অ্যান্সার আসবে আবুল কালাম আজাদ। আর যখন দেখবো হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া তখন আসবে পন্ডিত নেহেরু। হোয়াট কাইন্ড অফ নাউন ক্যাটেল? ক্যাটেল অর্থ কি? ক্যাটেল অর্থ হচ্ছে গবাদি পশু। আচ্ছা, গবাদি পশু গোয়াল ঘরে একটা থাকে না, অনেকগুলো থাকে, সমষ্টিগতভাবে থাকে। মানে গরুর সমষ্টিগতভাবে যখন থাকে একটা গোয়াল ঘরে তখন সেগুলো বলা হয় গবাদি পশু, বা অথবা যেগুলোকে গোয়াল ঘরে রেখে বা দলবদ্ধভাবে রেখে পালন করা হয় সেগুলো হচ্ছে গবাদি পশু। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মানে এটা কি কালেকটিভ বোঝাচ্ছে। হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল? গার্ল কি? গার্ল মানে গার্ল হচ্ছে বালিকা। আচ্ছা, এই বালিকা দ্বারা কি কোনো একজনকে বুঝাইছে? না, বালিকা হলো কমন নাউন, যা কোনো নির্দিষ্ট মেয়েকে না বুঝিয়ে সমস্ত মেয়েদেরকে বোঝানো হচ্ছে, মানে একটা মেয়ে জাতিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্টের মিনিং কি? অপশন এ তে দেওয়া আছে অ্যান এলিফ্যান্ট অফ কালার যাব। আচ্ছা, হোয়াইট এলিফ্যান্টের মিনিংটা হচ্ছে মানে এমন একটা বস্তু, শ্বেতস্ত বস্তু, যেটা আর কি আহ, অনেক ব্যয়বহুল, মানে যেখানে অনেক ব্যয় করা হয়, কিন্তু সেটা কি মানে কাজের জন্য না, অথবা কোনো সামনে কোনো ওইটা দ্বারা ইউজেবল হবে অথবা ওটা দ্বারা যে প্রফিটেবল আসবে এরকমটা না। অপশন এ তে বলা হচ্ছে অ্যান এলিফ্যান্ট অফ হোয়াইট কালার, মানে কি সাদা রঙের হাতি, এটা বোঝানো হচ্ছে। অপশন বি তে বোঝানো হচ্ছে এ ব্ল্যাক মার্কেটার, মানে কি একজন কালো বাজারির কথা বলছে। আর অপশন ডি তে বলছে হচ্ছে এ অর্ডার। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে মজুদদাতা যাকে বলা হয় তাকে। কিন্তু আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম পজিশন, মানে কি অত্যন্ত ব্যয়বহুল অলাভজনক সমস্যার সংকুল বা সংকুল বস্তু বা মালিকানা। হ্যাঁ, সুতরাং সঠিক উত্তর আসবে কি? সঠিক উত্তর আসবে অপশন সি। থ্যাংক ইউ।